লেখিকা মৃদুচ্ছন্দা চক্রবর্তীর সাঝের পাখি। গল্পটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সাঝের পাখি। যেদিন ইন্দ্রাণী জানতে পারে যে তার স্বামী তার থেকে বয়সে অনেক ছোট এক কলিগের সাথে সম্পর্কে জড়িত এবং তার সঙ্গে সংসার করতে চায়, সেদিন ওর মনে হয়েছিল কেউ যেন তার পিঠে এক ছুরি ঢুকিয়ে দিয়েছিল। খবরটা সেরকমই যন্ত্রণাদায়ক মনে হয়েছিল। কেন এমন লেগেছিল? প্রায় গত 10 বছর ধরে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব ধীরে ধীরে অনুভব করেছিল সে, কিন্তু রাজার প্রতি তার একটা বিশ্বাস ছিল, তাই কখনোই ছোটখাটো বিষয়কে সে অত গুরুত্ব দেয়নি। তাদের যমজ সন্তান পাপড়ি আর পলাশের কলেজ যাবার সময় থেকেই রাজা এক মিড লাইফ ক্রাইসিসে ভুগছে। হঠাৎ করে জিন্স পরা, যা সে জীবনে কোনো দিন করেনি, গোঁফ রাখা এবং তাতে রীতিমতন ট্রিম করে রং দেওয়া, প্রতিদিনে জিমে গিয়ে ব্যায়াম করা, এসব কেন শুরু করেছিল তা এখন ইন্দ্রাণীর বুঝতে বাকি রইল না। যদিও জিজ্ঞেস করলে রাজা হেসে উড়িয়ে দিত, তার বন্ধুরা তাকে সেই সব নিয়ে ঠাট্টা করত। আসলে মানুষটা হলো এক ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট। সে সারা জীবন তার গবেষণা ছাড়া আর কিছুর কথা ভাবেনি। এ প্রসঙ্গে তার মনে পড়ে বিয়ের পরই এদেশে আসার পর একদিন মাঝরাতে হঠাৎ ফোন পেয়ে ইন্দ্রাণী ভীষণ ভয় পেয়ে গেছিল। ওটা ছিল রাজার ফোন। সে ল্যাব থেকে ফোন করেছে। তখন সেলফোনের যুগ ছিল না। ও ভাবল ও নিতান্তই স্বপ্ন দেখছে। পরে লক্ষ্য করল ওর পাশে বিছানায় রাজা নেই। ফোন করে রাজা বলতে চাইল যে তাকে ল্যাবে যেতে হয়েছে সেল ফিট করানোর জন্য, কারণ তার ল্যাব পার্টনার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সে ইন্দ্রাণীকে রাত 12টার সময় ঘুম ভাঙাতে চায়নি, তাই ল্যাবে চলে যায়। কিন্তু গিয়ে দেখে সেখানে প্রবলেম। ওদের ড্রাই আইস নেই, তাই ও সারা রাত জেগে বিভিন্ন জায়গায় ফোন করছে। কখনো ফিরবে জানে না। যদিও ওটা পুরোটাই ওর পার্টনারের দায়িত্ব, ও তাকে দোষ দিতে পারে না, কারণ সে অসুস্থ। মানুষটা ছিল এরকম। তাহলে কি এমন হলো যে সব পাল্টে গেল? তার ল্যাবের এক তরুণী সায়েন্টিস্ট, যার বয়স তার থেকে অন্তত 20 বছর কম, তার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। গভীর রাতের ফোন কল, কফি শপের রিসিপ্ট, রাজার ফোনে লক করা স্ক্রিন, অ্যানিভার্সারি ভুলে যাওয়া, অনেক দেরি করে বাড়ি ফেরা, সব এক ঝটকায় এখন পরিষ্কার হয়ে যায়। মার্বেলের মেঝেতে টুকরো টুকরো হয়ে পড়ে যাওয়া ভঙ্গুর এক চায়ের কাপের মতো তার হৃদয় ভেঙে গেছিল। রাজা এক সুপুরুষ, এটি অনেক আগে হতে পারত। আগে অনেকবার ওকে ঠাট্টা করে জিজ্ঞেস করেছে ইন্দ্রাণী। সে ইন্দ্রাণীর কথাকে ফালতু কথা বলে উড়িয়ে দিয়েছে। প্রশ্ন জাগে ইন্দ্রাণীর মনে, সেও কি ওই মেয়েটির প্রতি আকৃষ্ট হয়েছিল? তাই যদি হয় তাহলে এতদিন বলল না কেন এসব কথা? নাকি এটি সাম্প্রতিক ঘটনা? এখন যেহেতু তার সন্তানরা বড় হয়ে গেছে এবং তারা জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, ইন্দ্রাণীর আর কোনো দায়বদ্ধতা নেই কারো কাছে। সে এখন যে কোনো দিন চাইলেই তার প্রফেসরশিপ থেকে অবসর নিতে পারে। বাবার এখন 90-এর ওপরে বয়স, শরীর আর আগের মতন নেই। তার একমাত্র আফসোস হলো সে তার মাকে শেষ বিদায় জানাতে পারেনি। প্রায় 30 বছর আগে একদিন হঠাৎ স্ট্রোক হয়ে মা কোমাতে চলে যায়। তারপর 3 দিনের মাথায় সব শেষ হয়ে যায়। সে সময় স্বামীর কাজের জন্য সবসময় অনেক আত্মত্যাগ করেছে, তাই ইচ্ছা থাকলেও হুটহাট করে বাবার কাছে যেতে পারেনি। গেলেও বেশি দিন বাবার কাছে থাকতে পারেনি। নিজের অজান্তেই সারা গা রাগে জ্বলে উঠল। তৎক্ষণাৎ নিজেকে শান্ত করার চেষ্টা করল। কিসের কি? কে তার জন্য বিন্দুমাত্র ভেবেছে? মানুষটা কোনোদিন একটু রোম্যান্টিক ছিল না। সবই তার কাছে শুধু দায়িত্ব। সংসারের জন্য যা করেছে সবটাই দায়িত্ববোধের জন্য করেছে, ভালোবেসে নয়। তারপর ইন্দ্রাণী আয়নার সামনে দাঁড়ালো, যা তার প্রতিচ্ছবি, স্মৃতি ও প্রশ্নের ক্যানভাস। প্রায় 60 বছর বয়স,
তবুও তার সহকর্মীরা তাকে সবসময় বলেছে যে তাকে ৪৫-এর বেশি কখনোই মনে হয় না। সময়ের দ্বারা খোদাই করা বলিরেখা আছে কপালে অল্প কটা, মাথায় গোনা যায় সেরকম কিছু পাকা চুলও আছে, তবে সে কোনোদিন তাতে কোনো রং লাগায়নি। ওর মেয়ে পাপড়ির মতে সেই চুলগুলোর জন্য তার মাকে এত ডিগনিফাইড লাগে। গত কয়েক বছর ধরে ইন্দ্রাণী তার স্বামীর আচরণে অদ্ভুত কিছু লক্ষ্য করেছে। নিশ্চিতভাবে বলতে পারে না এটা কি, তবে সে বুঝতে পেরেছে রাজার আচরণ ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। এটা কি তার সিক্সথ সেন্স, নাকি এটা শুধু তার অনুভূতি? কারণ এখন সে জানে আসল ঘটনা। কিন্তু যে মানুষটার সঙ্গে ৩০ বছরেরও ওপর সে ঘর করেছে, তার কিছু তো সে বুঝতে শিখেছে। এই রাজা সেই ব্যক্তি নয় যাকে সে বিয়ের পর ভালোবাসতে আর শ্রদ্ধা করতে শিখেছিল। কিন্তু ইন্দ্রাণী তার স্থিতিস্থাপকতা এবং শান্ত শক্তি দিয়ে তার উত্তর খুঁজে পেতে চেষ্টা করেও আবার চুপ করে যায়। সে যেন যা হয়েছে তাকে মেনে নিতে চায়, জানতে চায় না কেন এরকম হলো, তার কি ঘাটতি ছিল। রোজগার সে কম করে না, চেহারাতে এখনো যথেষ্ট জৌলুস আছে। তার মনে কোথাও কোনো ঘোর প্যাচ নেই, না আছে কোনো নেশা, না আছে পয়সা ওড়ানোর বাতিক। ইন্দ্রাণীকে পার্টি গার্ল বলা যায় না। কলেজে পড়ানোর বাইরে গল্প, প্রবন্ধ লেখা, একটু সেলাই করা, গান শোনা, মাঝে মাঝে শখ করে একটু বেক করা, এসব করে। এর আগে যখন ওর বাচ্চারা ছোট ছিল সবসময় তাদের নিয়ে ব্যস্ত থাকতো। তাদের স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তাদের বিভিন্ন প্র্যাকটিস, আফটার স্কুল অ্যাক্টিভিটিস নিয়ে কেটে যেত। এখনও ও ছেলে মেয়ের জন্য অনেক সময় নিয়ে এটা ওটা করে। আর কোনো দিন ছুটি পেলে তাদের কাছে চলে যায় একা ড্রাইভ করে। আগে রাজাকে বলে রাজি করিয়ে দুজনে মিলে যেত। ইদানিং ও আর যেতে চাইতো না, ল্যাবে কাজ আছে বলে কাটিয়ে দিত। এখন বোঝা যায় কেন সেটা করত। সত্যি মানুষ কিরকম পাল্টে যায়। ওর মেয়ে একটা ল ফার্মে জুনিয়র অ্যাটর্নি, আর ছেলে এখন রেসিডেন্সি শেষ করে কার্ডিওলজির ফেলোশিপ করছে। দুজনেই খুব ব্যস্ত। ওরা কাছাকাছি থাকে, এখনও এক জায়গায় হলে আগের মতন ঝগড়া করে, কিন্তু একসাথে বসে টিভি দেখা, খাবার খাওয়া, কার কোন খাবারটা পছন্দের সেটা কিনে আনা, এসব আছে। এই তো গত বছর পাপড়ির খুব শরীর খারাপ হয়েছিল, তখন পলাশ গিয়ে ওর কাছে কদিন থেকে ওকে দেখাশোনা করে। ও সুস্থ হলে তবে নিজের অ্যাপার্টমেন্টে ফিরেছে। পাপড়ির বাড়ি থেকেই ও নিজের হসপিটালে যাতায়াত করেছে। পাপড়ি পলাশের থেকে 7 মিনিটের বড়। কাউকে বলার সময় সে মজা করে বলে, হি ইজ মাই বেবি ব্রাদার। ও তার সন্তানদের বড় হতে দেখেছে, তাদের উচ্চারণ মাঝে মাঝে অন্যরকম শুনিয়েছে। কিছু আমেরিকান বলেছে তাদের নাকি অ্যাকসেন্ট আছে। তা তো হতেই পারে, তারা ইন্দো আমেরিকান। সমান উৎসাহে দুর্গাপূজা ও থ্যাঙ্কস গিভিং উদযাপন করে তারা। তাদের জন্য এখন ইন্দ্রাণীর কোনো চিন্তা করতে হয় না। ভালোই মানুষ হয়েছে তারা। পাপড়িও যদিও এখনো মাঝে ছেলে মানুষই করে, ওর ভাই ওকে ঠিক সামাল দিতে পারে। ওদের দুজনের সম্পর্কটাও খুব সুন্দর। ইন্দ্রাণীর মনে আজ আর কোনো আক্ষেপ নেই। এখনো পাপড়ি ভারতনাট্যম পারফর্ম করে, তবে ইদানিং ফিউশনের দিকে ঝোঁক। আর ছেলেটা খুব সুন্দর ভায়োলিন বাজায়। এগুলো সবই ছোটবেলা থেকে শেখা। তার জন্য ইন্দ্রাণীর কম সময়ে যায়নি ওদের বিভিন্ন প্র্যাকটিস আর প্রোগ্রামে নিয়ে যেতে। বাবা অনেক সময় তাকে বলতেন, তুই আমার ছেলে মেয়ে সব, তুই আমার ওয়ারিয়ার প্রিন্সেস। যদিও তার এক দিদি ছিল আগে, তার বাবা সবসময় তাকে তার দিদির চেয়ে বেশি পছন্দ করতেন। দিদি দুর্দান্ত ছাত্রী ছিল, কিন্তু সেই দিদি বদ সঙ্গে পড়ে একটা ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। শুনেছে তাদের একটা গ্রুপ ছিল যাদের মধ্যে ড্রাগ এডিকশন, এইডস এসব ছিল। তারা নাকি বিপ্লব করতে চাইছিল। বিপ্লব না ছাই। সে সময় ইন্দ্রাণী ক্লাস 6 কি 7-এ পড়তো। ওর দিদি ওর থেকে 10 বছরের বড় ছিল। দিদি বাড়ি ছেড়ে চলে যাবার পর ইন্দ্রাণী খুব কাঁদত। দিদিকে যে ও খুব ভালোবাসত। দিদি কি তার মর্যাদা দিয়েছিল কে জানে। তারপর অনেক দিন দিদির সাথে বাড়ির কোনো যোগাযোগ ছিল না।
বাবা মেনে নিতে পারেননি। মা তো বাবার কথা ছাড়া অন্য কারো কথা শুনতেন না। বছর 2 পরে একদিন হঠাৎ দিদি বাড়ি ফিরে আসে। এসে বলে সে খুব অসুস্থ, তাকে তার স্বামী আর বাড়িতে রাখতে চায় না। হাজার হলেও নিজের সন্তান, তাই মা বাবা তাকে ফেলে দিতে পারেনি। পরে ওরা জানতে পেরেছিল যে দিদির বাউন্ডুলের স্বামীকে পুলিশ ধরে নিয়ে জেলে দিয়েছে। তার ছাড়া পাবার সম্ভাবনা খুব কম। যার বাবা দেশের মিলিটারির কর্নেল, তার বাড়িতে ও সব বিপ্লব টিপ্লব চলবে না, সে কথা ওর বাবা জানিয়ে দিয়েছিলেন স্পষ্ট করে। হয়তো তাই দিদি মিথ্যে বলেছিল যে তার স্বামী তাকে আর রাখতে চায় না। দিদি বাড়ি ফিরে আসার পর সারাদিন খালি শুয়ে থাকতো আর কাঁদত। শরীর কঙ্কালসার হয়ে গেছিল, কারো সাথে কথা বলতো না। কিছুদিন পর কিডনি ফেলুরে মারা যায়। দিদির মৃত্যু মা বাবাকে আঘাত করেছিল বটে, কিন্তু তাদের একরকম শক্তও করেছিল এ ঘটনা। সে সময় বাবা বাড়ি থাকলে ইন্দ্রাণীকে যুদ্ধের গল্প শোনাতেন। ইন্দ্রাণী তখন ক্লাস 9-এ পড়ে। তখন মানুষটা কেমন যেন এক ফিলোজোফার হয়ে যান। বড় মেয়ের মৃত্যু তাকে পাথর করে দিয়েছিল। মা নিজের স্কুলের পড়ানো নিয়ে নিজেকে ব্যস্ত রাখতেন। ধীরে ধীরে ইন্দ্রাণী লক্ষ্য করল বাবা দিদির সমস্ত ছবি দেওয়াল থেকে সরিয়ে দিয়েছেন। তাকে কারণ জিজ্ঞেস করার সাহস কারও ছিল না। একদিন নিজেই ডিনার টেবিলে বলেছিলেন, আমি এখন ভাবতে পারি না আমার অমন সুন্দর ফুলের মতন মেয়েটা আমাদের ছেড়ে চলে গেছে। যেমন রূপ তেমন তার গুণ, কি সুন্দর সে তার বাজাতো, আলপনা দিত পুজো পার্বণে, সারাদিন গুনগুন করে গান গাইত। সেরকম মেয়ে আমার পড়ল কিনা এক ভবঘুরের পাল্লায়। আর আমাদের সবাইকে ছেড়ে দিয়ে সে ভেবেছিল সে ভালো থাকবে, কিন্তু সেই মা বাবার কাছেই তাকে ফিরে আসতে হলো। ওই নচ্ছারটা এখন জেলে, তাই সে আমাদের কাছে এসেছিল, না হলে হয়তো মেয়েটাকে শেষ দেখাও দেখতে পারতাম না। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তার চোখে জল। তারপর আবার বলে চললেন, আমার প্রথম সন্তান, তার এই পরিণতি আমি মেনে নিতে পারবো না কোনো দিন। তার চেয়ে বরং আমি মনে করব আমার কোনো দিন চন্দ্রাণী বলে কোনো মেয়ে ছিল না। আমার একটাই মেয়ে, তার নাম ইন্দ্রাণী বলে বাবা বাচ্চাদের মতন হাপুস নয়নে কেঁদেছিলেন। তারপর থেকে মিলিটারি মেজাজের মানুষটা কেমন যেন নরম হয়ে যান। ইন্দ্রাণী চাইতো বাড়ি থাকলে বাবাকে সঙ্গ দিতে, বাবাও সেটা ভালোবাসতেন। সে সময় উনি মাঝে মাঝে যুদ্ধের গল্প বলতেন, সেগুলো শুনতে ইন্দ্রাণীর খুব ভালো লাগতো। বাবার কথা মনে হতেই ইন্দ্রাণী ঠিক করে এবার বাবার শেষ জীবনে ও তার দেখাশোনা করবে। সবার জন্য সে দায়িত্ব পালন করেছে, কিন্তু সেই বৃদ্ধ মানুষটার এখন কেউ নেই। তার দেখাশোনা সেবা যত্ন করার জন্য নিজের মেয়ের থেকে বেশি কেউ হতে পারবে না। তাছাড়া এখানে এদেশে ওকে আর কারোর দরকার নেই। যেই মাত্র ভাবা সেই মাত্র ও ছেলে মেয়েকে ওর বাড়িতে আসতে বলে। তারা এসেছিল। আলিঙ্গন, হাসি এবং পরিচিত গন্ধে ঘর মুখর হয়ে ওঠে। পলাশের বুকের ভেতরটা উত্তেজনায় কাঁপতে থাকে। মাত্র কয়েক মাস আগে তারা জানতে পেরেছিল বাবা এত বছর মায়ের সাথে ঘর করার পর তাকে ছেড়ে একজন অন্য মহিলার সাথে থাকতে যাচ্ছে। কিছুতেই সে এটা মেনে নিতে পারেনি। যেদিন ওদের দুজনকে মা বাবা এ খবরটা দিয়েছে, সেদিনের পর থেকে পলাশ তার বাবার সঙ্গে আর কথা বলেনি। হয়তো আর কোনোদিন বলবেও না। সে কোনোদিন বাবাকে ক্ষমা করতে পারবে না। এবার আবার কি শুনবে সেই আশঙ্কায় সে আছে। ইন্দ্রাণী একটা গভীর শ্বাস নিল। তার দৃষ্টি ম্যান্টেল পিসের পুরনো ফ্যামিলি ফটোগ্রাফের দিকে চলে গেল। প্রথমে মুখে একটু হাসি টেনে বলল, কতদিন পর তোদের দুজনকে একসাথে আমি পেলাম। কেমন যেন সেই আগের হাসি খুশি দিনগুলোর মতন আজকের দিনটা কাটলো। তারপর তার মুখটা গম্ভীর হয়ে গেল। বলল, আজ তোদের একটা কথা বলার জন্য ডেকেছি আমি। তার কণ্ঠ নরম কিন্তু দৃঢ়। একটা ডিসিশন নিয়েছি। কথা বলতে বলতে একটু থামলো, ভাবনাগুলো জড়ো করে বলল, আমি কলকাতায় ফিরে যাচ্ছি। তার মেয়ের চোখ বড় হয়ে গেল।
এবং ছেলে অস্বস্তিতে সোফা থেকে উঠে ইন্দ্রাণীর দুহাত নিজের হাতের মধ্যে নিল। পাশ থেকে পাপড়ি বলে উঠল, কিন্তু মা, তুমি এখানে একটা লাইফস্টাইলে অভ্যস্ত, তোমার চাকরি, বন্ধু, রুটিন, স্মৃতি। ইন্দ্রাণী ওদের উদ্বেগ বুঝে মাথা নাড়ল। আমি জানি, কিন্তু কলকাতা আমার শৈশবের শহর। বাতাসে জুঁয়ের ঘ্রাণ আর সরু গলি দিয়ে প্রতিধ্বনিত আমার বাবার হাসি, সব কিছু আছে। কিন্তু সেসব হয়তো আর বেশি দিন থাকবে না, তাই সব কিছু হারানোর আগে আমি যেতে চাই। আবার থামল, কেমন যেন ভিক্ষা করার ভঙ্গিতে করুণ কণ্ঠে বলে উঠল, আমার বাবা এখন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। আমার মা নেই, শুধু একজন কাজের লোকের ওপর ভরসা করে আমি বসে থাকতে পারি না। এতদিন আমার সংসারের প্রতি যা কর্তব্য করার ছিল সব করেছি। তোমরা বড় হয়েছ, নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়েছ। আমি আমার বাবার শেষ কটা দিন তার কাছে থাকতে চাই। পলাশ সামনে ঝুঁকেছে, তার অভিব্যক্তি গম্ভীর। মা, এটা ইজি হবে না। কেওয়াজ, ট্রাফিক জ্যাম, গরম। ইন্দ্রাণী হাসল, তার চোখ কুয়াশাচ্ছন্ন। জীবন সহজ নয় রে বাবাই। তারপর নিজের চোখের জল মুছে পাপড়ির দিকে তাকিয়ে বলল, আর তোরা দুজন, আমার শিকড়, আমার নোঙর, তোরা আসবি আমাকে দেখতে, দাদুকে দেখতে। ঘরটার নিস্তব্ধতা যেন ওদের সবাইকে ব্যঙ্গ করছিল। সন্ধ্যা হয়ে এসেছে। ইন্দ্রাণী উঠে ঘরে লাইটগুলো জ্বালিয়ে দিল। তারপর তার দুই সন্তানের কাছে গিয়ে বসল, দু হাত দিয়ে দুজনকে জড়িয়ে ধরে রইল। তখন তার মেয়ে ইতস্তত করে কাঁদো কাঁদো হয়ে বলল, আমরা দেখা করব মা, এবং হয়তো তখন আমরা বুঝতে পারবো কেন কলকাতা তোমাকে ডাকছে। তার সন্তানরা প্রথমে আপত্তি করলেও তারা ভেতরে ভেতরে বুঝতে পেরেছিল পরিবারের বন্ধন ভূগোল অতিক্রম করেছে। তাদের মাকে আর কোনো কিছু দিয়েই ধরে রাখা যাবে না। তাছাড়া সে যা বলছে সবই তো ঠিক। আজ ওদের বাবা মাকে যে অপমানটা করলো, এটাই হয়তো তার একমাত্র উপশম। ভারী পর্দা ভেদ করে সকালের সূর্য ফুটেছে। চেরি কাঠের মেঝেতে উষ্ণ আভা ছড়াচ্ছে। ইন্দ্রাণী তার বেডরুমের মাঝখানে দাঁড়িয়ে তার বিছানায় খোলা সুটকেসটি জরিপ করছে। তার মায়ের সিল্কের শাড়িটি যত্ন সহকারে একটু একটু করে খোলে। এই শাড়ি পরে উনি রাজাকে বিয়ের দিন বরণ করেছিলেন। আস্তে আস্তে গন্ধ শোকার চেষ্টা করে। এ শাড়ি তার মায়ের প্রেম এবং প্রতিশ্রুতির প্রতীক। তবে যাকে এই শাড়ি পরে বরণ করা হয়েছিল সে তার মূল্য দেয়নি। ধীরে ধীরে শাড়িটাকে সুটকেসের এক কোণায় রাখে। তার ড্রেসারের নিচের ড্রয়ার থেকে ইন্দ্রাণী হলুদ চিঠির একটি বান্ডিল উদ্ধার করে। প্রত্যেকে তার অতীতের একটি টুকরো বহন করে। তার বাবার কালি দিয়ে লেখা কথা, শৈশবের বন্ধুদের কাছ থেকে মজার গল্প, তার মায়ের হাতে লেখা লম্বা চিঠি, সব এখানে আছে। এখন তো আর কেউ চিঠি লেখে না, সব এখন ইমেলে শেষ হয়ে যায়। সব কিছু একটা ফিকে হয়ে যাওয়া ফিতে দিয়ে বাঁধা আছে। মা মারা যাবার সময় সে বাবাকে বলেছিল আলতা দিয়ে মায়ের পায়ের ছাপ নিয়ে তা পাঠাতে, সেটাও এখানে আছে। উফ, কি দিন গেছে। মা মারা যাবার পর আকাশে বাতাসে মাকে খুঁজেছে। মাঝে মাঝে ডুকরে কেঁদে উঠেছে। শাওয়ারে গিয়ে জোরে জল ছেড়ে মায়ের জন্য বুক ফাটা কান্না দিয়ে নিজের কষ্ট লাঘব করেছে। তখন বাচ্চা দুটো ছোট, ওকে কাঁদতে দেখলে ওরা যদি মন খারাপ করে তাই এসব করেছে। নিজেকে প্রতিশ্রুতি দেয় যে সে কলকাতায় নিজের ঘরে বসে এগুলি আবার পড়বে। একটি খামের মধ্যে আটকে রাখা তার স্কার্ফের নিচে দুটো আলাদা করে রাখা বেবি হেয়ার লক রয়েছে, তাতে নাম লেখা আছে কোনটা কার। একটু হাসলো ইন্দ্রাণী। তখন পলাশের চুল বেশি ছিল ওর বোনের থেকে। এগুলো ওদেরকে আগেও দেখিয়েছে। দুজনেই তাদের নিজেদের হেয়ার লক দেখলে হেসেছে। সুটকেসে আরও অল্প কিছু জিনিস সে ভরে নেয়। সব কিছু নেওয়া সম্ভব নয়। তারপর ঘরের চারপাশে তাকায়। দেওয়ালগুলো যেন তাদের নিঃশ্বাস ধরে রেখেছে, যেন ওর এই প্রস্থানের তাৎপর্য সম্পর্কে সচেতন। সে সুটকেসটি তুলে নেয়, তার হ্যান্ডেলটা তার হাতের তালুতে সুন্দরভাবে ফিট করে। কলকাতা অপেক্ষা করছে। হাওড়া ব্রিজের কোলাহল, বাড়ির জুঁয়ের ঘ্রাণ এবং বাবার ডাক, মাই প্রিন্সেস ইন্দু। কখন শুনবে তার অপেক্ষায় থাকে। নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে পলাশ আর পাপড়ি। ওরা নিয়ে যাবে ওকে এয়ারপোর্টে। ধীরে ধীরে ইন্দ্রাণী সিঁড়ি দিয়ে নেমে আসে।
তারপর নিজের সন্তানদের শক্ত করে জড়িয়ে ধরে। মেয়েটা কাঁদতে শুরু করে। ওয়াজ দিস রিয়েলি নেসেসারি? হু আর ইউ পানিশিং মা? ইন্দ্রাণী নিজেকে শান্ত এবং শক্ত রাখার চেষ্টা করে। ওরা যেন কোনো মতেই তার চোখের জল দেখতে না পায় সে চেষ্টা করে। গ্যারেজ থেকে বার হবার আগে ইন্দ্রাণী দুজনকে বাড়ির দুটো চাবি দেয় আর বলে যে বাড়িটা এখন ওদের, তাই সেটার খেয়াল রাখতে। সারাটা রাস্তা পলাশ এক হাত দিয়ে গাড়ি চালায় আর অন্য হাত দিয়ে শক্ত করে মায়ের হাতটা ধরে থাকে। ইন্দ্রাণীর জীবনে কি ঘটেছে সে সম্পর্কে সে তার বাবাকে কিভাবে বলবে? কিভাবে সে তাকে বলতে পারে যে রাজা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? তিনি রাজাকে নিজের ছেলের মতো স্নেহ করেন এবং ভালোবাসেন। এ বয়সে এটা একটা বড় আঘাত হতে পারে। সেটা হয়তো বাবা সহ্য করতে পারবেন না। তার থেকে বরং বলা উচিত যে সে কিছুদিনের জন্য বাবাকে দেখতে এসেছে, কলকাতা থাকতে এসেছে। ওদের সব আত্মীয় স্বজন তো শহরেই আছে ছড়িয়ে ছিটিয়ে। তারপর ভাবা যাবে কি করা উচিত। সারা ফ্লাইটে এসব কথা চিন্তা করতে থাকে। আরও অনেক কথা মনে এসে ভিড় করে। মেয়ে বাড়ি এসেছে বলে কর্নেল সুরজিৎ সেনগুপ্ত খুব খুশি। সে নিজে বাজারে যেতে চাইলেন। ওদের বাড়ির মালাদি বাধা দেয়। মালাদি সেই অল্প বয়সে বিধবা হয়েছিল, তখন থেকে ওদের বাড়ি থাকে। কর্নেলকে সে বাবা ডাকে। আগে ওর মা ওদের বাড়ি কাজ করত। মেয়ে কি খেতে ভালোবাসে ওনার সব মনে আছে। ড্রাইভার কাম মালিক কাম সেক্রেটারি অশোককে বলে দিলেন মেয়ের জন্য বড় রুই মাছ, পুঁই শাক, আমড়া এসব আনতে। আগের দিন অনেক রাতে মেয়েটা এসেছে। এখন যদিও বেলা 11টা, তবুও মেয়ে ঘুমোচ্ছে। কর্নেল বার দুয়েক এসে দেখে গেছেন। ইন্দ্রাণী ঘুম ভাঙার পর চোখ খুলে প্রথম দেখে বাবার মুখ। বাপ মেয়ে দুজনেই একসাথে বলে ওঠে গুড মর্নিং। ইন্দ্রাণী বাড়ি এসেছে প্রায় সপ্তাহখানেক হলো। মালাদিকে সে সব বলেছে, জানে মালাদি কাউকে বলবে না। একটু দূরে দমদমে থাকে ওর মাসি, মায়ের ছোট বোন। তার সঙ্গে একদিন গিয়ে দেখা করে এসেছে। পরন্ত বিকেলে ইন্দ্রাণী তার বাবার সঙ্গে ব্যালকনিতে বসেছিল। শেষ বিকেলের সূর্য বারান্দায় উষ্ণ আভা দিচ্ছে। বৃদ্ধ কর্নেল তার ক্ষতবিক্ষত মুখ এবং সদয় চোখ নিয়ে তার চকচকে কাঠের চেয়ারে হেলান দিয়েছিলেন। তার কথায় কয়েক দশকের ভার বহন করা হয়েছে। যুদ্ধ করা, সহ্য করা, ক্ষতির। ইন্দ্রাণী সে শুরু করল। তার কণ্ঠস্বর স্থির। জীবন অনেকটা লং মার্চের মতো। কখনো কখনো আমরা বিশ্বাসঘাতক পথে, অপ্রত্যাশিত বাগগুলিতে হোঁচট খাই। তোমার জীবনে রাজার বিশ্বাসঘাতকতা অনেকগুলো পথের একটা। মনে রাখবে, বিশ্বাসঘাতকতা এমন একটি ক্ষত যা সময়ের সাথে সাথে সেরে যায়। তুমি তোমার জীবনের চলার পথ পরিবর্তন করতে পারবে না, কিন্তু সেই উপলব্ধি তোমার জ্ঞানের পথ প্রশস্ত করবে। কর্নেল সেনগুপ্ত দৃষ্টি দূর দিগন্তের দিকে স্থির। ক্ষমা করো, তার জন্য নয়, তোমার নিজের জন্য। রাগ এবং তিক্ততাকে ধরে রাখা একটি ভারী ব্যাগ বহন করার মতো। এটি তোমাকে ক্লান্ত করে দেবে। যেতে দাও। তুমি নিজের শক্তিতে সান্ত্বনা খোঁজো। এর আগে তুমি যে মানুষ ছিলে তাকে আবার আবিষ্কার করো। যে বর্ষার বৃষ্টিতে নাচত, যে দূর দেশের স্বপ্ন দেখত, লিখতে ভালোবাসত। গাল বেয়ে চোখের জল পড়ল ফোঁটা ফোঁটা করে ইন্দ্রাণীর নিজের কোলে। আমি তো তাকে ক্ষমা করে দিয়েছি বাপি, তবুও কেন এত কষ্ট হয়? কর্নেল মেয়ের কাঁধে হাত রেখে মৃদু স্বরে বললেন, এটা হবে, কারণ বেদনা তোমার এই যাত্রার সঙ্গী। একদিন সব ধুয়ে যাবে। এই বিশ্বাসঘাতকতার বাইরে পুরো পৃথিবী অপেক্ষা করছে তোমার জন্য। তাকে আলিঙ্গন করো। মনে রেখো, আমি আছি তোমার সঙ্গে। ইন্দ্রাণী সব শুনল। তার বাবার কথাতে ঢাল এবং তলোয়ার উভয়ই ছিল। এক শক্তিশালী অনুস্মারক। তিনি তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিলেন, ঠিক যেমন করে ছোটবেলায় দিতেন। মানুষটা সব জানে। সে যে জন্মদাতা, তার চোখে ধুলো দেওয়া যায় না।